আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়াল শুরু করার পূর্বে আমরা গত টিউটোরিয়ালের অংশটুকু একটু রিভিউ করে আসি। তো এটা ছিল আমাদের গত টিউটোরিয়ালের আলোচ্য বিষয়। তো আশা করি সবাই ভালোভাবে এগুলো আয়ত্ত করেছেন। আমি একবার এই যে কঠিন শব্দগুলো আছে এগুলো একবার করে আমি পড়ছি। আমি ভালোভাবেই কালকে আলোচনা করেছিলাম, তো আরও পড়ছি। ইয়া নুন কফ লাম বা, তা দদ লাম ইয়া লাম, ইয়া তা কাফ লাম মিম, তা মিম লাম ইয়া কাফ মিম মিম, মিম মিম তা হা নুন। তো আসলে আমার রিভিউ না করলেও চলবে, আপনারা আগের ভিডিওটা বারবার চালিয়ে দেখবেন, তাহলে আর এটা না দেখলেও চলবে। তো আমরা পরে আলোচনায় হ্যাঁ, এটা ছিল আমাদের আজকের টিউটোরিয়াল, এখান থেকে শুরু হবে। তো দেখুন, যদি আমরা এর আগে কেউ, আপনারা যারা টিউটোরিয়ালটা দেখতেছেন, কেউ যদি এর আগে এগুলো দেখে না থাকেন, তাহলে বলছি যে আমরা যেমন বাংলায় আকার, রসিকার, দীর্ঘিকার ইত্যাদি অনেক কার আমরা পড়ে থাকি। তো আরবিতেও এইভাবে 3টি কার আছে এবং 3টির বেশিও আছে। তো এগুলোকে, এই যে একটা দাগ, তো এই একটা দাগ যদি উপরে থাকে তখন সেটাকে বলা হয় জবর, এবং নিচে থাকলে সেটাকে বলা হয় জের। আর পেশ, ঠিক আমরা যেভাবে অ দেখেছি, অটা যদি, এই যে অটা আছে এটার মতো একটা দেখতে আছে, এটাকে বলা হয় পেশ। এই 3টিকে মিলে বলা হয় হরকত। আমরা এগুলো প্রাইমারি লেভেলে ইসলাম শিক্ষা বইতে পড়েছি। তো আসুন দেখি এগুলো যখন আরবি বর্ণের সাথে লেখা হয় তখন উচ্চারণটা কিরকম হয়। তো আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা। ঠিক যেভাবে বাংলায় আকার নামে একটা কার আছে, যে এই আকারটা কোনো বর্ণের সাথে যুক্ত হয়ে যেভাবে উচ্চারণ হয়, যেমন কয় আকারে কা, ঠিক একইভাবে এখানেও এই জবরটা আকারের মতো উচ্চারণ। যেমন জিম জবর যা, আমরা যদি বাংলায় জ আছে যেটা বর্গীয় জ, যেমন জ আকারে যা, এখানেও ঠিক একইভাবে জিম জবর যা, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, কাব জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ইয়া জবর আ না, কিন্তু ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো এই যতগুলো বর্ণ আছে, আমরা প্রথমে যে উচ্চারণটা শিখেছি সেটার উপরে একটি আকার যোগ করে পড়লেই এর উচ্চারণটা সঠিকভাবে হবে। তো এরপরে আসি, আমরা যেমন বাংলায় রসিকার নামে একটি কার পড়েছি, ঠিক এখানে জের যেটি আছে নিচে একটি এরকম একটি বাঁকা দাগের মতো, এটাকে বলা হয় জের। এই জেরটা দিলে ঠিক রসিকারের মতো উচ্চারণ, যেমন হামজাজের ই, বাসের বি। ঠিক যেন আমরা বাংলায় উচ্চারণ করতাম বয় রসিকারে বি, ঠিক একইভাবে বাজের বি, সবগুলো এরকম ভাবে রসিকার দিয়ে। তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি, হজের হি, দাল জের দি, জাল জের দি, র জের রি, ঝা জের ঝি,
সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কব জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, এটাও ইয়া, ইয়া জের ই। এই পেজটা খুবই সহজ। ঠিক উপরের যে অংশটা এটা আমরা আরবি বর্ণগুলোর সাথে আকার যুক্ত করে পড়লে উচ্চারণটা হবে, আর এই নিচের যেটা অংশ এটা রসিকার যুক্ত করে পড়লেই হবে। তো আমরা পরের পেজে চলে যাচ্ছি। এটা যে বলছিলাম অ এর মতো, ঠিক একইভাবে দেখুন, এই যে এটাকে বলা হয় পেশ, এটা হলো রসুকারের মতো। আমরা বাংলায় যেভাবে রসুকার উচ্চারণ করি ঠিক এই পেশটাও এরকম ভাবে রসুকারের মতোই উচ্চারণ। দেখি কিরকম উচ্চারণ হবে। বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু, ত পেশ তু, সা পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ জু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ উ না কিন্তু এটা হবে ইয়া পেশ ইউ, কপ পেশ কু, কাপ পেশ কু, দাল পেশ দু, বদ পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তা আমরা হরকত যে তিনটি আছে জবর, জের এবং পেশ, এই তিনটি ব্যবহার করে আমরা আরবি বর্ণগুলোর উচ্চারণ শিখলাম। এখন দেখি এরকমভাবে দুইটি জবর দুইটি জের কিভাবে উচ্চারণ হয়। ঠিক আমরা যেভাবে দুইটি আকার বাংলায় যেভাবে উচ্চারণ করেছি এখানেও অনুরূপ উচ্চারণ, তেমন কোনোই পার্থক্য নেই। যেমন বা জবর বা, বা জবর বা, বা বা, বা জবর বা, বা জবর বা, বাবা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, নুন জবর না, নুন জবর না, না না। তাহলে কি হলো? বা জবর বা, বা জবর বা, বাবা, দাল জবর দা, দাল জবর দা, দা দা, নুন জবর না, নুন জবর না, না না, মিম জবর মা, মিম জবর মা, মামা, দাল জবর দা, দাল জের দি, দা দি। দেখুন আবার এখানে এই যে চারটা, এই চারটা শুধু শুধু জবর ছিল, এখানে একটা আসছে জবর একটা জের। তো দাল জবর দা, দাল জের দি কি হয়? দা দি। নুন জবর না, নুন জের নি, না নি। মিম জবর মা, মিম জের মি, মা মি। এখানে আবার দুইটা পেশ, ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু। খ জবর খ, লাম পেশ লু, খ লু। হা পেশ হু, অ জবর অ, হু অ, হু অ, অ জবর অ, হু অ। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাব জবর কা, বিকা। বা জবর বা, আইন জবর আ, বা আ। মিম জবর মা, আইন জবর আ, মা আ। লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া। কাব জবর কা, তা জবর তা, কাতা। বা জবর বা, কাতাবা। এ পর্যন্ত আমাদের ছিল দুটি বর্ণ দিয়ে এবং হরকত ব্যবহার করে শব্দ গঠন। এখন দেখুন এখানে কিন্তু আসছে তিনটি বর্ণ দিয়ে শব্দ গঠন এবং হরকত ব্যবহার করে শব্দ গঠন। আমরা এর আগে যখন এরকমভাবে তিনটি বর্ণ পড়েছি তখন কিন্তু আমরা কোনো উচ্চারণ করতে পারি না, শুধুমাত্র বর্ণগুলো পড়েছি। এখন যেহেতু আমাদের উপরে আমরা যেহেতু একটু উপরে উঠেছি, তখন এই টিউটোরিয়াল একটু সামনে এগিয়েছি,
তো এখানে আমাদের এখন এই জবরগুলো ব্যবহার করে উচ্চারণ করতে হবে। যেমন এখানে একটা শব্দ হয়ে গেছে, কাপ জবর কা, তা জবর তা, বা জবর বা, কাতাবা, নুন জবর না, ঝা জবর যা, নাজা, লাম জবর লা, নাজালা, র জবর র, ফা জবর ফা, রফা, আইন জবর আ, রফা আ, হামজা জবর আ, জাল জের জি, আদি, নুন জবর না, আদিনা, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা। দেখুন এই যে তাদের মধ্যে দেখা যাচ্ছে এর নুক্তাটা কিন্তু এই নিচে, এইটার নুক্তা এখানে, আর এই যে একটা হায়ের মাথা যাচ্ছে, হায়ের উপর নকশা থাকলে এটা হলো খ। তাহলে কি হলো, বা জবর বা, খ জের খি, বাখি, লাম জবর লা, বাখিলা, সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, মিম জবর মা, র জের রি, মারি, দ জবর দ, মারি দ, খ জবর খ, শিন জের শি, খসি, ইয়া জবর ইয়া, খসিয়া, কাপ জবর কা, বা পেশ বু, কাবু, র জবর র, কাবুর, ফা জবর ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, কাপ পেশ কু, তাজের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, সা জবর সা, কপ পেশ কু, সাকু, লাম জবর লা, সাকুলা, ত পেশ তু, বাজের বি, তুবি, আইন জবর আ, তুবি আ, কপ পেশ কু, রজের রি, কুরি, হামজা জবর আ, কুরি আ। তো আজকে আমরা এই আলোচনা এ পর্যন্তই করব, এবং গত ভিডিওতে আমি বলেছিলাম যে প্রত্যেকটি হরফের আলাদা আলাদা উচ্চারণ আছে। আমরা আজকে সেই উচ্চারণগুলো একটু দেখব, এবং উচ্চারণের কি নিয়ম আছে সেগুলো আমরা একটু আজকে শিখব। তো চলুন যাই আমরা সেই উচ্চারণ শিখে উচ্চারণ দেখে আসি উচ্চারণগুলো কীরকম হয়। তো এখন আমি যে পেজটা ওপেন করেছি এখানে 1 থেকে 17 নম্বর পর্যন্ত এখানে লেখা আছে উপরে মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হরফ উচ্চারণের স্থান। মাখরাজ শব্দটি একটি আরবি শব্দ। তো উপরে দেখুন লেখা আছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17, মানে আরবি হরফ তবে 29টি, কিন্তু উচ্চারণের স্থান 17টি, বা অর্থাৎ একই স্থানতে 2টি বা 3টি হরফের উচ্চারণ আছে, সেজন্য এখানে 17টি মাখরাজ। তো দেখুন 1 নম্বর মাখরাজ কি বলছে, হলকের শুরু হইতে হামজা হা। হলক বলতে আমরা কণ্ঠনালী, অর্থাৎ আমাদের গলা যেখান থেকে শুরু সেটাকে বলা হয় হলকের শুরু। এবং এই যে আমাদের থুতনির নিচে যে অংশটা, মানে আমাদের গলার যে অংশটা, গলা যেটাকে বলি, যেখান থেকে এসে আমাদের এটা শেষ হয়েছে সেটাকে বলা হয় হলকের শেষ। অর্থাৎ আমরা গলা ছেড়ে যে উচ্চারণ করব, হলকের শুরু হইতে হামজা হা। হলক মানে কণ্ঠনালী, কণ্ঠনালীর শুরু হইতে উচ্চারণ হবে হামজা হা, এবং মধ্যখান হইতে অর্থাৎ গলায় একটু চাপি উচ্চারণ হবে। এভাবে লেখা আছে, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা। এরপরে বলা আছে যে হলকের শেষ ভাগ হয়, অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ হইতে গইন হ, অর্থাৎ আমাদের মুখে খুব নিকটস্থ কণ্ঠনালীর যে স্থানটা সেখান থেকে উচ্চারণ হবে গইন হ। এরপর 4 নম্বরে বলা আছে যে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। দেখুন আমি যেটা উচ্চারণ করি কফ, তাহলে জিহ্বার গোড়াটা আমাদের মুখের যে অংশটা আছে তার উপরের দিকে জিহ্বার গোড়াটা লেগে যায়। তো এভাবে জিহ্বার যে গোড়ার অংশ সেটা মুখের উপরের দিকে লাগিয়ে বলা হচ্ছে উপরের তালু, মুখের উপরের যে তালু, কোনো জিনিসের উপরে যে অংশটা থাকে সেটাকে তালু বা বলা হয়। এখানে তালু বলতে মাথার তালু না, কিন্তু এখানে বলা হয়েছে মুখের যে উপরের অংশ যেটা, সেটার সাথে লাগাইয়া জিহ্বার গোড়া ওখানে লাগালেই আমরা উচ্চারণ করতে পারি কফ। আর বলছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ি, অর্থাৎ আমরা ঠিক কফটা জিহ্বার যে স্থানকে উপরে লাগাই উচ্চারণ করেছি তার থেকে একটু সামনে আগে উচ্চারণ, গোড়া থেকে একটু আগার দিকে লাগিয়ে উচ্চারণ হবে। এখানে লেখা আছে কাফ, মধ্যখানে পেঁচানো, মানে এরকম ভাবে মাঝখানে একটু এস এর মতো, এখানে এটাকে এই ব্র্যাকেটে বোঝানো হয়েছে মধ্যখান পেঁচানো। তো এখানে বলা হয়েছে যে কি
জিহ্বার গড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ কাফ। 6 নম্বর বলা হয়েছে কি যে জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাই, অর্থাৎ প্রথমে গোড়ার অংশ থেকে কফ, এরপর একটু আগাইয়া কাফ, এবার মাঝখান থেকে উচ্চারণ হবে জিম শিন গিয়া, জিম শিন গিয়া। এটা হলো 6 নম্বর মাখরাজ। তো আজকে আমরা এই 6 নম্বর মাখরাজ পর্যন্ত আজকে আলোচনা আমাদের এ পর্যন্ত থাকুক। আমরা যদি একদিনে সবগুলো আলোচনা করি মনে থাকবে না। তো আমরা এই যে 6টি মাখরাজ নিয়ে আলোচনা করলাম, আমরা এই 6টি মাখরাজ ভালোভাবে চেষ্টা করব ভালোভাবে উচ্চারণ করার জন্য। আর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর পাশে আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক থাকবে, আপনারা ফেসবুকের গ্রুপে কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।